কালনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি পৌর অঞ্চল। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারে এই কালনাকে অম্বিকা কালনাও বলা হয়ে থাকে। এখানে পাল, সেন এবং গুপ্ত যুগের সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এটি 17শো শতাব্দীতে বর্ধমানের মহারাজাদের পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখানকার দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কালনার রাজবাড়ি, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, লালজি মন্দির ও 108 শিব মন্দির। ঐশ্বর্যপূর্ণ পোড়ামাটির মন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনাকে আসলে মন্দিরের শহর বলা হয়। নমস্কার বন্ধুরা, মেঘবালিকা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এর আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কিভাবে হবিবপুর ইস্কন ঘুরে সেখান থেকে মায়াপুর ঘুরতে গিয়েছিলাম। আর আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব হবিবপুর ইস্কন থেকে বেরিয়ে আমরা কিভাবে কালনায় পৌঁছালাম এবং সেখানে কি দেখলাম আর তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো চলুন আর একটাও কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। হাবিবপুর ইস্কন থেকে বেরিয়ে একটু এগিয়ে যখন আমরা ফুলিয়া ক্রস করলাম তখন সামনে দুটো রাস্তা এলো, একটা সোজা আর একটা ডান দিকে কৃষ্ণনগর চলে যাচ্ছে। আমরা সোজা রাস্তা দিয়ে এগিয়ে গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাটের কাছে পৌঁছে গেলাম। বন্ধুরা, এখন আমরা গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমাদের 4 চাকা, এখানে সমস্ত গাড়িগুলো লাইন দিয়েছে। এই গাড়িগুলো কিন্তু ফেরি করে ওই পারে যাবে। তো গাড়ির মধ্যে বসে আমরা ওই পারে নদীর ওপারে চলে যেতে পারবো। তো আমাদের এই যে ছোট গাড়ি 4 চাকা, এটা আমাদের 130 টাকা নেবে গাড়িটা ওই পার করতে। তো আপনারা যারা এখান থেকে গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাট থেকে ওই পারে যেতে চাইছেন, আমরা যেহেতু যাব এখন 108 শিব মন্দির দেখতে কালনার, তো আমাদের ওই পারে যেতে হবে। আপনারা যারা এমনি নর্মাল এই ফেরিতে মানে এই গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাটে এসে নর্মাল ফেরি করে যেতে চান, তারা কিন্তু এখান থেকে টিকিট কাটবেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 10 টাকা করে টিকিট পার হেড, আপনারা ওই পারে চলে যেতে পারবেন। আর আপনাদের সাথে যদি গাড়ি থাকে, 4 চাকা থাকে, তাহলে কিন্তু গাড়িতে বসেই আপনারা ফেরিতে পার করতে পারবেন। এছাড়া বড় বড় লরি, বাস সমস্ত কিছু কিন্তু পার হয়, প্রত্যেকটার কিন্তু চার্জেস আলাদা থাকে। তো এটা একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স। আমরা এখন আমাদের গাড়িতে বসে নদী পার হয়ে ওই পারে যাব। তো চলুন, যখন আমাদের জার্নি স্টার্ট হবে তখন আপনাদের সাথে আবার পুরো বিষয়টা শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই যে আসছে ফেরিটা অনেকগুলো গাড়ি নিয়ে, ওখানে লরি থেকে শুরু করে ছোট গাড়ি, ছোট টেম্পো, লরি, 4 চাকা সমস্ত কিছু রয়েছে, যেটা আসছে গুপ্তিপাড়া থেকে শান্তিপুর ফেরিঘাটের দিকে। এখন আমরা শান্তিপুর থেকে গুপ্তিপাড়ার দিকে যাব। আমরা গাড়িতে বসে থাকবো আর আমাদের গাড়ি এতে তোলা হবে। দেখুন আসছে কিন্তু ওই লঞ্চটা, ওতেই আমাদের গাড়ি তোলা হবে। আমরা গাড়িতে বসে থাকবো এবং ওই পারে যাবো। একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স। আমরা এখন গাড়িতে বসে থাকবো আর আমাদের গাড়ি ওই পারে করা হবে এই জিনিসটা করে। দেখুন গাড়িগুলো এখন ফেরি থেকে নামছে, যাত্রী বোঝাই করা গাড়ি ফেরি থেকে নামছে, লরি থেকে শুরু করে 4 চাকা সব নামছে এখন। আর আমাদের গাড়ি এখন উঠবে ফেরিতে। আমাদের গাড়ি ওয়েটিংয়ে রয়েছে, এখন ফেরিতে উঠবে। একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। কিন্তু কত মাল বোঝাই করা গাড়ি আসছে, তার সাথে সাথে 4 চাকাও আসছে, লরি, ছোট লরি, টেম্পো থেকে শুরু করে সবকিছুই নামছে। এরপর আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে ভেসেলের ওপরে উঠে পড়লাম। দেখুন বন্ধুরা, আমাদের গাড়িটা কিরকম ভেসেলের ওপরে রয়েছে এবং ভেসেলটি আস্তে আস্তে ওই পারে এগিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের গাড়ির পাশে কত গাড়ি রয়েছে, কত বড় বড় লরি থেকে শুরু করে অনেক ছোট গাড়ি কিন্তু ওই ভেসেলে করে ওই পারে যাচ্ছে। একটা অন্যরকমই কিন্তু আলাদা রকম এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আমাদের এই ভেসেলে করে গাড়িটা ওপারে করা। গুপ্তিপাড়া ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা কালনা কাটোয়া এক্সপ্রেসওয়ে ধরে পৌঁছে গেলাম সোজা কালনায়।
আপনারা যারা ট্রেনে করে কালনা পৌঁছাতে চান তাদের হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে কালনা স্টেশন। হাওড়া টু কাটোয়া লোকাল ট্রেনের বেশ কয়েকটি আপ এবং ডাউন ট্রেনের লিস্ট আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এছাড়াও আপনারা হাওড়া থেকে সরাসরি চলে আসতে পারেন ব্যান্ডেল জংশন এবং সেখান থেকে অম্বিকা কালনা যাওয়ার জন্য অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন। এছাড়াও শিয়ালদা থেকে সকাল 8টা 6-এর কাটোয়া গ্যালোপিং লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন কালনা স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবেন অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, সেই টোটো ধরে আপনারা সরাসরি চলে আসুন কালনা 108 শিব মন্দির। বন্ধুরা, এখন আমরা কালনা 108 শিব মন্দিরের সামনে বাইরে এখান দিয়ে যেতে হবে। আমরা এখন এগিয়ে যাচ্ছি, মন্দিরের ভেতরে ঢুকবো। চলুন দেখে আসি। কালনার 108টি শিব মন্দির, যা নবকৈলাস নামেও পরিচিত, দুটি বৃত্তে সাজানো 108টি শিব মন্দিরের একটি স্থাপত্যিক বিস্ময়। 1809 সালে বর্ধমানের মহারাজ তেজচন্দ্র বাহাদুর নির্মাণ করেন এই 108 শিব মন্দির। অসামান্য শিল্পকলায় নির্মিত দুটি সমকেন্দ্রিক বৃত্তে 108টি 8 চালার শিব মন্দির রয়েছে, যার বাইরের বৃত্তে 74টি এবং ভেতরের বৃত্তে 34টি মন্দির আছে। মন্দিরগুলির প্রতিটি শিবলিঙ্গই কিন্তু উত্তরমুখী। আপনারা যখন ভেতরের বৃত্তে প্রবেশ করবেন তখন মাঝখানে দেখতে পাবেন একটি কুয়ো রয়েছে। সেই কুয়োর সামনে দাঁড়িয়ে আপনারা 34টি মন্দির কিন্তু একত্রে দেখতে পাবেন। বাইরের বৃত্তে অবস্থিত শিবলিঙ্গগুলি কিন্তু একটি সাদা এবং একটি কালো এইভাবে সজ্জিত রয়েছে, এবং ভেতরের বৃত্তে অবস্থিত শিবলিঙ্গগুলি প্রতিটাই সাদা রয়েছে। জপমালার 108টি রুদ্রাক্ষের কথা ভেবেই মনে হয় এই মন্দিরগুলি নির্মাণ করা হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই মন্দিরগুলি কিন্তু আজও সুরক্ষিত রয়েছে। 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু ভিডিওগ্রাফি করতে হলে আপনাদের 25 টাকা করে পেমেন্ট করতে হবে। রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে আপনারা একসাথে 9টি মন্দির দেখতে পাবেন। কমপ্লেক্সটি অনেকটা বিস্তৃত এরিয়া জুড়ে রয়েছে এবং সাথে বাহারি ফুলের অনেক গাছও লাগানো রয়েছে। ঢুকে বাদিকেই দেখতে পাবেন রাজবাড়ির কামান, এবং কামানের ঠিক পাশেই রয়েছে প্রতাপেশ্বর মন্দির। মন্দিরটি 1849 সালে রাজা প্রতাপচাঁদের প্রথম স্ত্রী প্যারি কুমারী দেবীর তত্ত্বাবধানে রামহরি মিস্ত্রি দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের দেওয়ালে দেবদেবীর ছবি থেকে শুরু করে মহান মহাকাব্যের দৃশ্য চিত্রিত সমৃদ্ধ পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। এতে যুদ্ধের দৃশ্য এবং দৈনন্দিন জীবনের দৃশ্য চিত্রিত প্যানেলও রয়েছে। হিন্দু দেবদেবীর পৌরাণিক চিত্র দিয়ে সজ্জিত সবচেয়ে উল্লেখযোগ্য হল মহিষাসুর মর্দিনী। প্রতাপেশ্বর মন্দিরের ঠিক পাশে একটি অষ্টভুজাকার রাসমঞ্চ রয়েছে। এখানে ভগবান কৃষ্ণের শরৎকালীন রাসলীলা মঞ্চস্থ হতো। এর একটি ষড়ভুজাকার কাঠামো রয়েছে, 8টি খোলা খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে, এবং রাসমঞ্চটির মাঝখানে রয়েছে একটি ছোট ঠাকুর দালান। রাসমঞ্চ থেকে একটু সামনের দিকে এগোলেই রয়েছে লালজি মন্দির। ছোট প্রবেশ দ্বার দিয়ে ভেতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটি অতি প্রাচীন পালকি, এবং শোনা যায় এই সুসজ্জিত পালকি করেই লালজি এখানকার মন্দির প্রদক্ষিণ করতেন। 1739 খ্রিস্টাব্দে মহারাজা জগৎরামের স্ত্রী রানী ব্রজকিশোরী দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল। কালনার পঞ্চরত্ন বা চূড়া বিশিষ্ট বিভিন্ন মন্দিরগুলির মধ্যে এই লালজি মন্দিরই কিন্তু সবথেকে প্রাচীন একটি মন্দির। মন্দিরের 3টি স্তরে রয়েছে মোট 25টি চূড়া। মন্দিরটি ভালো করে পর্যবেক্ষণ করলে আপনারা দেখতে পাবেন মন্দিরের গায়ে খুবই সুন্দর সূক্ষ্ম টেরাকোটার কাজ রয়েছে, যা বাংলার গর্বিত ইতিহাসের মধ্যে অন্যতম। মন্দিরে প্রবেশ করতেই একটা নাট মন্দির আপনারা দেখতে পাবেন, এবং সেখানেই রয়েছে উত্তরমুখী গরুর দেবতার একটি মূর্তি। লালজি মন্দিরটি কিন্তু ভগবান কৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে নির্মিত। লালজি মন্দিরের বাদিকে এই যে সাদা রঙের মন্দিরটি, এটি হলো নারায়ণ শিলা মন্দির। এখানে নারায়ণের 108টি শালগ্রাম শিলা রয়েছে। নারায়ণ শিলা মন্দিরের ঠিক পাশেই রয়েছে গিরি গোবর্ধন মন্দির, এবং এই মন্দিরটি গোবর্ধন পর্বতের অনুকরণে তৈরি করা হয়েছিল। লালজি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন রূপেশ্বর মন্দির। 1761 সালে রানী রূপকুমারী দেবী এই রূপেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন, যাতে চাঁদনী শৈলীর একটি অন্যতম স্থাপত্যিক নিদর্শন রয়েছে। রূপেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে 5টি বিভিন্ন মাপের শিব মন্দির, 3টি ছোট এবং 2টি বড় মন্দির, এবং এই মন্দিরগুলিকে
একত্রে বলা হয় পঞ্চরত্ন মন্দির। এরপর একটু এগিয়ে একটা ছোট দরজা পেরিয়েই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরের গায়েও আপনারা সূক্ষ্ম টেরাকোটার কাজ লক্ষ্য করবেন এবং মন্দিরের ভিতরে রয়েছে বাবা ভোলানাথের একটি লিঙ্গ। বিজয় বৈদ্যনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্সের একটি অন্যতম মন্দির, যা হলো কৃষ্ণচন্দ্র মন্দির। রাজা ত্রিলোকচাঁদ তার মা লক্ষ্মী কুমারী দেবীর নামে 1751 থেকে 52 খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের প্রধান দেবতা হলেন কৃষ্ণচন্দ্র এবং রাধা। এর চারদিকে 3টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে এবং সম্মুখভাগে একটি সমৃদ্ধ পোড়ামাটির অলঙ্করণ রয়েছে, যা পৌরাণিক কাহিনী, মহাকাব্য এবং এমনকি দৈনন্দিন জীবনের দৃশ্য চিত্রিত করে। মন্দিরের প্রতিটি বাতিস্তম্ভে রয়েছে টেরাকোটার কাজ, যা প্রাচীন শিল্পীরা দেউল রীতি সমৃদ্ধ অপরূপ কাজ দিয়ে ফুটিয়ে তুলেছেন। 3টি স্তরে রথের চূড়ার মতো টোটাল 25টি চূড়া আছে এই মন্দিরে, যা ভারতবর্ষের 25টি চূড়া বিশিষ্ট মন্দিরের মধ্যে অন্যতম। মন্দিরের ভেতরে ভগবান কৃষ্ণ এবং রাধারানীর মূর্তি রয়েছে। আমাদের হাতে আর টাইম না থাকায় কালনায় আমরা এই 108 শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্সটাই দেখেছিলাম। এগুলো ছাড়াও কালনাতে আরও 4-5টি মন্দির রয়েছে, যেগুলো আপনারা একদিনেই কলকাতা থেকে এসে স্টেশন থেকে টোটো নিয়ে সমস্ত মন্দির ভিজিট করে আবার বাড়ি ফিরে যেতে পারবেন। টোটোতে সমস্ত সাইট সিনগুলি করতে আপনাদের 300 থেকে 350 টাকা মতো নেবে। স্টেশন থেকে যখন আপনারা টোটো ঠিক করবেন, তখন কিন্তু প্রথমে অন্যান্য সমস্ত মন্দিরগুলি ভিজিট করে সব শেষে রাজবাড়ি কমপ্লেক্স এবং 108টি শিব মন্দির দেখতে আসবেন। সব শেষে এখানে এসে টোটোকে আপনারা ছেড়ে দিতে পারেন, কারণ এইগুলি দেখতে আপনাদের মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে। এই দুটি ভিজিট করা হয়ে গেলে আপনারা আবার এই মন্দিরের সামনে থেকে টোটো নিয়ে সরাসরি স্টেশনে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে টোটো ভাড়া পার হেড 15 টাকা করে নেবে। এইগুলি দেখার পর আমরা আবার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায়। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটি বেড়াতে যাওয়ার গল্প নিয়ে।